নমস্কার। ভারত সরকারের কৃষি মন্ত্রক প্রযোজিত ও আকাশবাণী শান্তিনিকেতন নিবেদিত কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। চাষি বন্ধুরা আজ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 034632571588-এ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ শ্রী কাজল কুমার সাহা মহাশয়, সহ কৃষি অধিকর্তা, বিশদ ভূমি সমীক্ষণ, বীরভূম। আজ আমাদের আলোচনার বিষয় পার্থেনিয়াম, একটি জ্বলন্ত সমস্যা ও এটি প্রতিকারের উপায়। নমস্কার কাজলবাবু। নমস্কার। পার্থেনিয়াম হিস্টেরোফোরাস হল গ্রীষ্মমণ্ডলীয় আমেরিকার আদিবাসী উদ্ভিদ। তবে এই আগাছা গত কয়েক দশকের মধ্যে ভারতবর্ষে প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে। মূলত রাস্তার দুই ধারে পড়ে থাকা জমিতে এগুলির বিস্তার বেশি। তবে বর্তমানে কৃষি জমিও এর দ্বারা ব্যাপকভাবে আক্রান্ত। আমরা জানব এই পার্থেনিয়ামের ক্ষতিকারক প্রভাব মানুষ, গবাদি পশু ইত্যাদির উপর, এবং আরও জানব যে এই আগাছাকে আমরা প্রতিকার করব বা দমন করব কোন উপায়ে। কাজলবাবু, আমরা প্রথমেই জানতে চাইছি যে আমরা প্রথমেই শুনলাম এটা কিন্তু ভারতের উদ্ভিদ নয়, তাহলে ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়লো কিভাবে? এটা ভারতবর্ষে প্রথম আসে 1956 সালে। মানে সেই সময় একটা সময়, যে সময় দুর্ভিক্ষ হয়, সে সময় বাইরে থেকে গম আমদানি করতে হয়, এবং আমেরিকা থেকে যখন গম আমদানি করা হয় সেই খাদ্যশস্যের সঙ্গে এটা মিশে থাকে বীজ, এবং সেটা ভারতে আসার পর ভারতে প্রথম এটা প্রবেশ করে। তারপর এটা খুব দ্রুত ভারতে এর বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। এই পার্থেনিয়াম আর কি কি নামে পরিচিত? পার্থেনিয়াম আর গাজর ঘাস বা কংগ্রেস ঘাস নামেও পরিচিত। হঠাৎ এই ধরনের নামকরণ কেন? প্রথমত হচ্ছে এটা ছোট অবস্থায় গাজরের পাতার মতো অনেকটা দেখতে, সেজন্য এটাকে গাজর ঘাস বলা হয়। এছাড়া এটাকে কংগ্রেস ঘাস বলা হয় অনেকগুলো কারণে প্রচলিত আছে। সেটা হচ্ছে কংগ্রেসের সে সময় যেমন মাথায় সাদা টুপি পরতো, এটারও ফুলগুলো অনেকটা সাদা টুপির মতো, সেই জন্য বলা হয় এক নম্বর কারণ। এছাড়া হচ্ছে কংগ্রেস সেই সময়ে যেভাবে ভারতবর্ষে দ্রুত ছড়িয়ে যায়, এই পার্থেনিয়ামও ঠিক সেই সমসাময়িক সমানভাবে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষ জুড়ে। আচ্ছা, এই কারণে তো আমরা জানতে চাইছি যে এই যে পার্থেনিয়াম আমরা শুনলাম যে মাথায় সাদা টুপির মতো সাদা সাদা ফুল এদের অনেক জন্মায় এবং এরা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এগুলো কি একটাই প্রজাতি নাকি এরও অনেক প্রজাতি আছে? একটাই প্রজাতি, পার্থেনিয়াম হিস্টেরোফোরাস। মূলত কি কি ধরনের ক্ষতি পার্থেনিয়াম আমাদের করে থাকে? পার্থেনিয়াম পরিবেশের ক্ষতি করে থাকে, এছাড়া মানুষ এবং গবাদি পশু ক্ষতি করে থাকে। এটা একটা দূষক কারক হিসাবেও পরিচিত। অনেক রকমভাবে ক্ষতি করতে পারে, যেমন মানুষের বিভিন্ন রকম রোগ হয়। মানুষের ত্বকের রোগ হতে পারে, হাঁপানি হতে পারে, একজিমা হতে পারে, এছাড়া শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া যদি ত্বকে লাগে তাহলে এটার ক্যান্সারের ফলে ক্যান্সার হতে পারে। এছাড়া গবাদি পশুর ক্ষেত্রেও যদি গবাদি পশুর শরীরে দীর্ঘদিন ধরে প্রবেশ করে তাহলে সেই গবাদি পশুরও চামড়া ফুলে ওঠে, গবাদি পশুরও আস্তে আস্তে শরীর জ্বর হয়, এ ধরনের বিভিন্ন রকম রোগ। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যা প্রভাব দেখা যায় গবাদি পশুর ক্ষেত্রেও অনেকটা তাই। দেখা যাক বন্ধু কি প্রশ্ন করছেন। নমস্কার বন্ধু। নমস্কার মৌমিতাদি এবং কাজল বাবু, আপনাদের দুজনকে আজকে কিষাণবাণী আসরে আমার সরস শুভেচ্ছা। আমি গৌরীশঙ্কর কবিরাজ, বীরভূম জেলার সাঁইথিয়া ব্লক কেন্দ্রের গ্রাম থেকে কথা বলছি। আজকে যে বিষয়টা রেখেছেন, এই যে বলছেন যে পার্থেনিয়াম একটা জ্বলন্ত সমস্যা, কিন্তু এই সমস্যা তো থাকলে হবে না, সরকারি ভাব নিয়ে এটাকে ধ্বংস করতে হবে। আমি দেখেছি কয়েকদিন আগে আমি কলকাতা থেকে আসছিলাম, দেখলাম রেল লাইনের দুপাশ, হাওড়া থেকে বেরিয়ে এসে গণদেবতা চা দেখলাম রেল লাইনের দুপাশে মাথায় সাদা ফুল, যেটা আমরা আগেই বলেছি যে মূলত রেল লাইন বা বাসের রাস্তার দুপাশে এবং অনাবাদি জমিতে এগুলো বেশি জন্মাচ্ছে এবং তারপর চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ছে। আপনি শুনতে থাকুন, আমরা আসছি প্রতিকারের উপায় নিয়ে। আচ্ছা, এত তো ক্ষতির দিক আমরা জানলাম, জানতে ইচ্ছে করছে যে এটাও তো একটা উদ্ভিদ, তো এই আগাছারও কি কোনো গুণাগুণ আছে? হ্যাঁ, গুণাগুণ বলতে এটাকে
যদি পচিয়ে এটাকে কম্পোস্ট সার হিসাবে তৈরি করা যেতে পারে, এটা এক নাম্বার। নেক্সট হচ্ছে এখান থেকে বর্তমানে রিসার্চ করে এখান থেকে ওর প্রতিষেধক, মানে এগুলোর প্রভাবে যে রোগগুলো হয়, ক্যান্সার, অ্যালার্জি, ত্বকের রোগ, এই জিনিসগুলোরই আবার প্রতিষেধক তৈরি করা হচ্ছে, যাতে এই ধরনের অন্য কোনো কারণেও যে রোগ হবে সেই প্রতিষেধকটা দিয়ে যাতে রোগটা না হয়, সেই ধরনের জিনিসগুলো রিসার্চ লেভেলে চলছে। তবে সেক্ষেত্রে করতে গেলেও পার্থেনিয়াম যখন তোলা হবে বা পার্থেনিয়ামকে নিয়ে যখন কাজ করা হবে খুব সাবধানে করতে হবে, কারণ এই যে রেণুগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে শ্বাসের মাধ্যমে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলেও ক্ষতি হতে পারে। অর্থাৎ যে সময় এটাকে নিয়ে যে কোনো কাজই করা যাবে, দমন করা হোক যাই হোক, সেক্ষেত্রে পুরো মুখ হাত সব ঢাকা নিয়ে তারপরেই কাজ করাটা উচিত। আবারও কোনো বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পূর্ব বর্ধমান বাইরঘানা থেকে শেখ আতিয়া রহমান বলছি। বলুন। কাজল বাবুর কাছে আমার জিজ্ঞাসা, পার্থেনিয়াম যদি ফুল বা ফলের অবস্থায় তাকে যদি মারা যায় তাহলে তো কিছু বীজ থেকে যেতে পারে এবং সেটা সম্পূর্ণ ধ্বংস করা যাবে না। তাহলে কোন অবস্থায়, কি উপায়ে, যদি হাত লাগালে আমাদের ক্ষতি হতে পারে, তাহলে আমরা কি উপায়ে দমন করব, একটু সেই বিষয়ে আলোচনা করবো এবং কখন, কোন সময়ে, তাহলে খুব ভালো হয়। বলি, সেটা হচ্ছে পার্থেনিয়াম প্রথমত হচ্ছে এটা বছরে প্রায় 2-3 বারের মানে লাইফ সাইকেল হয়, অর্থাৎ 3-4 মাসে একটা লাইফ সাইকেল তৈরি হয়। এর যে ফুল হয় সেটা প্রায় 15,000 থেকে 25,000 পর্যন্ত এর বীজ হতে পারে এবং এটা এত দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এছাড়া এটা অঙ্গজ জননের মাধ্যমে, অর্থাৎ এর কোনো পাতা মূল যদি কোথাও কেটে যায় সেখান থেকেও আবার গাছ জন্মাতে পারে। এরকম এর বংশবৃদ্ধি মানে প্রচুর, যেটা স্বাভাবিক পদ্ধতিতে দমন করা খুব কষ্টকর এবং এই কারণেই খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। 5 বছর আগেও দেখতে পেতেন যে শুধুমাত্র রেল লাইনের ধারেই এগুলোকে পাওয়া যেত, কিন্তু বর্তমানে এটা কৃষি জমি, যেগুলো তো পতিত জমি, সেই জমি যদি ফাঁকা থাকে সেখানেও দেখবেন প্রচুর পরিমাণে এটা ছড়িয়ে গেছে। এখন এটাকে দমন কিভাবে করবেন? দমন করার অনেকগুলো উপায় আছে। প্রথমত হচ্ছে আপনি এটাকে একদম ছোট অবস্থাতেই যদি তুলে সেটাকে যদি মাটির মধ্যে পুঁতে ফেলেন এবং খুব সাবধানে, কারণ এর ফুল আসা অবস্থায় ফুল যদি উঠতে থাকে তাহলে সেখান থেকে আবার বংশবৃদ্ধি করতে পারে, এটা এক নম্বর। এছাড়া একটা পোকা পাওয়া যায়, জাইগোগ্রামা বাইক্লোরাটা বলে একটা পোকা, যে পোকাটা এটাকে খেয়ে ফেলে। এই পোকাটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দমন করা যাবে। এছাড়া হচ্ছে লবণ জল যদি আপনি স্প্রে করেন গাছের মধ্যে, তাহলে গাছটা শুকিয়ে যাবে 2-1 দিনের মধ্যে, তারপর সেই গাছে আগুন ধরিয়ে দিলে সেটা পুড়ে যাবে, এরকম একটা ব্যাপার। এছাড়া হচ্ছে এটাকে যদি রাসায়নিকভাবে দমন করা যেতে পারে, সেটা হচ্ছে 2,4-D সোডিয়াম সল্ট জলে মিশিয়ে যদি 0.3% ডোজে স্প্রে করেন সেক্ষেত্রে দমন করা যাবে। এছাড়া গ্লাইফোসেট 0.2 থেকে 0.3% ডোজে যদি জলের সঙ্গে মিশিয়ে যদি স্প্রে করা হয়, গ্লাইফোসেট বা রাউন্ড আপ, সেটাতে স্প্রে করা যাবে। এটা হচ্ছে মেট্রিবিউজিন বলে আরেকটা রাসায়নিক আছে, সেটা দিয়ে দ্বারাও দমন করা যাবে, সেটারও ডোজ হচ্ছে 0.3%। এগুলো হচ্ছে রাসায়নিকভাবে দমন করার পদ্ধতি। এছাড়া পোকার মাধ্যমে করতে পারেন, এছাড়া পুরো তুলে ফুরিয়ে ফেলতে পারেন, যেগুলো বললাম। এই রকমভাবে অনেক দমন পদ্ধতি অনেক রকম আছে, সেগুলো আবার পরে ডিটেলস আলোচনা করছি। অর্থাৎ দমন পদ্ধতি বহু রকম আছে, কিন্তু মানুষকে আগে সচেতন হতে হবে। একদম ছোট অবস্থাতেই যদি আমরা নুন জল ছিটিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে এটাকে দমন করতে পারি, তাহলে হয়তো রাসায়নিক বা সেই পোকা কোনো কিছুই আমাদের আর লাগবে না। সচেতনতা একটা বড় উপায় এই দমন করার ক্ষেত্রে। নমস্কার বন্ধু। নমস্কার, আমি দীঘাগ্রাম থেকে সুভাষিস ঘোষ। বলুন। যে ম্যাক্সিমাম একটা কি পোকা বললেন, ওই পোকাটা কোথা পাওয়া যাবে? পোকাটা হচ্ছে আপনি এখানে বিশ্বভারতীতে হচ্ছে এর রিসার্চ স্টেশন, পার্থেনিয়ামের ওপর রিসার্চ স্টেশন আছে বিশ্বভারতীতে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ সিনিকেতনে। ওখানে গিয়ে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেখানে আপনারা খোঁজ নিতে পারেন, সেখান থেকে নিতে পারেন। সেখানে নিয়ে তারপর সেগুলোকে ছেড়ে দিলে ওরা অটোমেটিক পোকাগুলো বংশবৃদ্ধি করবে, এর মাধ্যমে আপনি করতে পারেন। কৃষি জমিতে তো আজকাল দেখা যাচ্ছে এই আগাছার ব্যাপক আক্রমণ। এই আগাছার আক্রমণ হলে শস্য উৎপাদনে কোনো প্রভাব দেখা যায়? অবশ্যই। কৃষি জমিতে প্রথমত হচ্ছে এর একটা অ্যালিলোপ্যাথিক এফেক্ট আছে, এর মূল থেকে বা এর একরকম রাসায়নিক নিঃসৃত হয়, যেটার ফলে তার আশেপাশে কোনো গাছ জন্মাতে দেয় না, মানে বেশিরভাগ গাছই জন্মাতে পারে না, ফসলরা তো পারবেই না, এরকম একটা ব্যাপার। নেক্সট হচ্ছে আগাছা হওয়া মানেই সেখানে ফসলের উৎপাদন কমে যাবে, কারণ ফসলের খাবার সে খেয়ে নেবে। এবং গড় দেখা গেছে অ্যাভারেজ হচ্ছে কোনো জমিতে যদি পার্থেনিয়াম জন্ম নেয় তাহলে 40% উৎপাদন কমে যায়, অর্থাৎ 40% প্রায় ক্ষতি হয়। জানতে ইচ্ছে করছে যে যখন জমিতে চাষ দেওয়া হয়নি সেই সময় পার্থেনিয়াম জন্মে আছে, তো আমি যদি সেগুলোকে
চাষ দিয়ে একদম পচিয়ে দিতে পারি, তাহলে কি জমির গুণাগুণ, মাটির গুণাগুণ কিছুটা বৃদ্ধি পাবে? হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ এটাও একটা উদ্ভিদ, আর উদ্ভিদ পচে গেলে সেখান থেকে সার হবে, জৈব সার। সেই জৈব সার মাটির কাজে লাগবে, কিন্তু এই ক্ষেত্রে মানে ভালো করে পচাতে হবে, খুব সাবধান, কারণ বীজ যদি কোনো ক্ষেত্রে থেকে থাকে নিচে, তাহলে সেই বীজ থেকে কিন্তু আবার গাছ জন্মগ্রহণ করবে। সুতরাং পচানোর ক্ষেত্রে ভালো, মানে তাড়াহুড়ো করে আবার নেক্সট ফসল লাগানো, সেই জিনিসগুলো অত তাড়াহুড়ো করা যাবে না, ভালো করে পচাতে হবে। বৃষ্টির বেশ এখন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছেই না, এমত অবস্থায় আমাদের কিন্তু এবছর অনেক জমি ফাঁকা পড়ে আছে, চাষ হয়নি। এই সময় যদি পার্থেনিয়ামের ব্যাপক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে সেই কৃষি জমিতে, তাহলে কৃষক পরবর্তী চাষের আগে কি ব্যবস্থা গ্রহণ করবেন তাকে সমূলে নির্মূল করবার জন্য? সমূলে নির্মূল করার জন্য যদি পতির জমি হয়, সব থেকে বেস্ট হচ্ছে গ্লাইফোসেট বা রাউন্ডআপ বলে একটা আগাছানাশক আছে, সেটা স্প্রে করলে এক ধার থেকে সমস্ত, মানে শুধু পার্থেনিয়াম নয়, অন্য কোনো আগাছা থাকলে সেটাকেও একদম দমন হয়ে যাবে। এবং এটার ডোজ আগেই বললাম 0.3 থেকে 0.4%, অর্থাৎ জলের সঙ্গে যেটা কেমিক্যাল মেশানো হবে সেটা 0.3 থেকে 0.4% যদি মেশানো হয়, তাহলেই সমস্ত আগাছা নির্মূল হবে। আজকাল আমরা দেখতেই পাচ্ছি যে কৃষি জমি, রেল লাইনের ধারের জমি, এ সমস্ত ছেড়ে পার্থেনিয়াম আমাদের ঠিক পাশেই ঢুকে পড়েছে। আমাদের পাড়াতেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি ইত্যাদি রোগগুলি মারাত্মক আকার নেয় এই পার্থেনিয়ামের প্রভাবে। ঠিক এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি কী ব্যবস্থা গ্রহণ করবেন? এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে একদম ত্বক বিশেষজ্ঞ বা স্কিন স্পেশালিস্টের কাছে, ডাক্তারের কাছে যাওয়া দরকার। যদি তার শরীরে বেশি প্রভাব পড়ে যায়, খুব শীঘ্র যাওয়া দরকার, কারণ এই পার্থেনিয়ামের মধ্যে পার্থেনিন নামে একরকম বিষ আছে যে রাসায়নিক, সেটা থেকে এমনকি ক্যান্সার পর্যন্ত, ত্বক ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে রিস্ক না নেওয়াই উচিত, এবং এটাই ব্যাপার। ধরুন খাদ্যের অভাবে কোনো সময় যদি আমাদের গবাদি পশুরা অসাবধানতাবশত, গরু, ছাগল, এরা যদি পার্থেনিয়াম প্রচুর পরিমাণে খেয়েও ফেলে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা গ্রহণ করব? সেই ক্ষেত্রে আমাদের ব্যবস্থা বলতে, সেই ক্ষেত্রে গরু যখন খেয়ে ফেলবে, সেই ক্ষেত্রে কিছু করা যাবে না। শুধু একটাই উপায়, গরু থেকে যে দুধটা নিশ্চিত হবে, সেই দুধ কিন্তু কোনো মানুষের খাওয়া যাওয়া উচিত নয়। এবং এই ধরনের গরু যদি এইভাবে আগাছা রেগুলার খায় এবং সেই দুধ যদি কোনো মানুষ রেগুলার খেতে থাকে, দেখবেন দুধটা হালকা তেতো লাগবে, এবং এই দুধ রেগুলার খেলে তারপরে সেই দুধের খাওয়ার ফলে তার মধ্যে একটা ক্যান্সার বা সেই মানুষ মারাও যেতে পারে। এবং এইভাবে পুনেতে প্রায় 12 জন মতো লোক মারা গেছে এইভাবে একটা সময়। নমস্কার বন্ধু, কে আছেন? হ্যাঁ, হ্যালো, আমি লাভু ব্লকে ভালা গ্রাম থেকে বলুন। স্টুডিওতে আমাদের সকলকে আমার নমস্কার। আমি এই পার্থেনিয়ামের অনুষ্ঠানে শুনছি, কিন্তু আমার এই চাষের আগে একটা জমিতে হালকা কিছু পরিমাণে পার্থেনিয়াম বার হয়েছিল। সার যেটা বললেন যে 2,4-D বা গ্লাইফোসেট দিলে জিনিসটা একবারে নির্মূল হয়ে যাবে, তা সত্যি করে আমি ওই 2,4-D দিয়ে স্প্রে করে দিয়েছিলাম, তা 99% একদম শেষই হয়ে গিয়েছিল। তারপরেতে আমি ওই কাদা করে সেই জমিতে আবার পচিয়ে ধান রোপণ করেছি। দেখা যাচ্ছে যে বিনা রাসায়নিক না করেও আমার সেই জমির ধান খুবই উর্বর হয়েছে। তা সারের কথা আমি একদম যথেষ্ট সত্য বলে মনে করলাম, এইটুকুই বলি। ধন্যবাদ বন্ধু। আজকাল তো জৈব সার, বায়োগ্যাস ইত্যাদি তৈরি করতে প্রচুর আগাছা কাজে লাগানোর কথা চারিদিকে আমরা শুনতে পাচ্ছি। তো পার্থেনিয়ামকে কি ব্যাপকভাবে এই কাজে লাগানো যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে। তবে যে আমি ওই জৈব গ্যাস বা ওই জৈব সার তৈরি করার জন্য যে আমি পার্থেনিয়াম চাষ করব, সেটা কিন্তু একদম নয়। কারণ জৈব সার বা তৈরি করার জন্য আরও অনেক আগাছা আছে বা আরও অনেক ম্যাটেরিয়াল আছে যেখান থেকে আমি তৈরি করতে পারি, যদি আমি কন্ট্রোল করে দিই ডাইরেক্ট। কারণ সেই জৈব সার তৈরি করতে গেলেও গাছটাকে কেটে আনতে হবে, কেটে আনার পর সেটাকে করতে হবে, সেক্ষেত্রেও যে ব্যক্তি কেটে আনবে তার ক্ষেত্রে অনেকটা রিস্ক। সুতরাং সব থেকে বেস্ট হচ্ছে টোটালি নির্মূল করে দেওয়া, এবং সেটা যদি পতির জমি হয়, ফাঁকা জমি হয়, গ্লাইফোসেট দিয়েই বেস্ট। আর যদি ফসলের জমিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্য পদ্ধতি, লবণ জল বা পোকা, অন্য কিছু অবলম্বন করা যেতে পারে। বা অনেক গাছ আছে, যেমন বন নীল, ক্যাসিয়া, এই সমস্ত গাছ, কিছু গাছ আছে যে গাছগুলোকে যদি লাগানো যায়, সেই গাছগুলোর মধ্যে থেকেও একটা কেমিক্যাল নিশ্চিত হয়, যেটা পার্থেনিয়ামকে বাড়তে দেয় না। এটা একটা উপায়। আর সাধারণত জৈব সার যদি মানে প্রচুর পরিমাণে হয়, তাহলে সেই ক্ষেত্রে জৈব সার করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে করা। একজন কেউ আছেন, দেখি কেউ আছেন। নমস্কার।
নমস্কার বন্ধু, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হ্যালো, না, আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বের আলোচনায় যে পার্থেনিয়ামকে আমরা ভালো কাজে কীভাবে ব্যবহার করব। নমস্কার বন্ধু। হ্যালো, নমস্কার। হুম, আমি বর্ধমান জেলায় মঙ্গল থানায় মুদিয়ান গ্রাম থেকে বিবর্তন ঘোষ বলছি। বলুন। দেখুন দিদি, একটা রসিকতা করেই বলছি যে ভারতবর্ষ সর্বধর্মান্বয়ের দেশ, সবাই বাস করতে পারে। তাই পার্থেনিয়াম বিদেশ থেকে ভারতে সেই সময় চলে এসেছিল। ওনার তো ওই গাছের তো কোনো উপকারিতা আজ পর্যন্ত দেখি না, বরঞ্চ ক্ষতিকারক। তা আমার মনে হয় যে ওই ঘাসগুলাকে নির্মূল করার জন্য এখন যে সরকার 100 দিনের কাজ দিয়েছে এবং প্রত্যেকজনকে একটা প্রোটেকশন দিয়ে ওই কাজের মাধ্যমে ওই ঘাসগুলোকে উচ্ছেদ করে দেওয়া উচিত। আর উপকারিতা যেটা বলছেন সেটা তো স্যার বললেন, আরো অন্য অনেক জৈব সার করার উপায় রয়েছে, লোক পচা, ঘাস পচা, সেদিকে করা যায়। কিন্তু ওই ঘাসটা না থাকাই ভালো আমারও মনে হয়। এইটুকু বললাম। খুব ভালো বলেছেন বন্ধু। আমরা কিন্তু বারবার শুনছি যে সমূলে নির্মূল করতে হবে, তার জন্য চাই কিন্তু লোকবল। খুব জানতে ইচ্ছে করছে যে যারা এই নির্মূল করার কাজে অংশগ্রহণ করবেন, সেটা আমি আপনি যে কেউ হতে পারি, তারা কি কি ব্যবস্থা গ্রহণ করব যাতে ওই গাছ থেকে আমার কোনো ক্ষতি না হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, সুখদেব পাল বলছি, বেরুগ্রাম, পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, এই পার্থেনিয়ামটা বোরো ধান বা আমন ধানে বা কি মাসে বেশি হয় একটু জানালে ভালো হতো। অর্থাৎ বছরের কোন সময়ে এটা বেশি দেখা যায়, তাই তো? হ্যাঁ, বেশি দেখা যায় বোরো ধানে না আমন ধানে? আচ্ছা, শুনতে থাকুন। হ্যাঁ, বলি, সেটা হচ্ছে পার্থেনিয়াম এমন একটা উদ্ভিদ যেটা সারা বছর সব সময় হতে পারে, যে কোনো পরিবেশে হতে পারে, মানে খুব ডেঞ্জার, এবং এটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এবং এর আগের ভদ্রলোক যিনি বললেন যে এটাকে 100 দিনের কাজের মাধ্যমে নির্মূল করা, এটা আমি একদম 100% সাপোর্ট করি। এটা খুব ভালো যুক্তি। যাই হোক, এটা সরকারের কাছে সেইভাবে খবরটা যদি কোনোভাবে মাধ্যমে পৌঁছানো যায়, খুব ভালো জিনিস। কিন্তু যারা এই 100 দিনের কাজের মাধ্যমে করবে, সেই ব্যক্তিগুলোকে আগে পার্থেনিয়াম সম্বন্ধে সচেতন করতে হবে এবং তার নলেজ নিতে হবে, অর্থাৎ জ্ঞান না নিয়ে কাজে নামাটা উচিত হবে না। এই হচ্ছে ব্যাপার। এবং অবশ্যই একদম টোটালি দমন করে দেওয়াটাই উচিত। টোটালি দমনই করা যাবে, কিন্তু তার জন্য চাই লোকবল। যারা এটা দমন করার কাজে লাগবে, কি কি সতর্কতা তারা অবলম্বন করবে? তাদেরকে প্রথমত হচ্ছে হাতে গ্লাভস পরতে হবে, মুখে নাক ঢাকা রাখতে হবে, কারণ এখান থেকে যে ফুল, সেই ফুল থেকে যে রেণু বের হয়, সেই রেণু 10 মিটার দূর থেকেও আপনার নাকে এসে পৌঁছাতে পারে। অর্থাৎ গাছটা যদি 10 মিটার দূরে থাকে, সেখান থেকে উড়ে এসে আপনার নাকে ঢুকতে পারে। এবং এই রেণু যদি প্রচুর পরিমাণে ঢুকে যায় এবং সেই লোকের যদি অ্যালার্জির মানে ধাত থাকে, তাহলে তো অটোমেটিক অ্যালার্জি হবেই। এবং এইভাবে যদি দীর্ঘদিন ধরে কারো চলতে থাকে, তাহলে তার অবশ্যই মানে রোগ হবেই। এবং মানুষের যে রেজিস্ট্যান্ট পাওয়ার, সেই রেজিস্ট্যান্ট পাওয়ার যদি তার কম থাকে, খুব কম থাকে, তাহলে তার মধ্যে ক্যান্সারও হয়ে যাওয়ারও বিশাল চান্স আছে, ত্বক ক্যান্সার। তাহলে এটাই কি একমাত্র উপায় যে হাতে গ্লাভস এবং মুখে এটাই পরে নিলে? আর কোনো অর্থাৎ মেনলি নাকে যাতে রেণু প্রবেশ না করে এবং ত্বকে যাতে কোনো জায়গাতে স্পর্শ না করে, ফুল বা পাতা সেটা যেন স্পর্শ না করে। আচ্ছা, এর পরবর্তীতে ওই গাছগুলোকে এক জায়গায় ফেলে রেখে শুকিয়ে নেওয়ার পর যে পুড়িয়ে দেবার কথাটা আপনি বললেন, এক্ষেত্রে তো একটা পরিবেশ দূষণের মানে বিরাট সম্ভাবনা থেকেই যাচ্ছে। আরও জানতে ইচ্ছে করছে যে ওই শুকনো গাছ যখন আমরা পোড়াচ্ছি, সেই সময়ও তো বিভিন্ন রেণু এদিক ওদিক ছড়িয়ে পড়ছে, বা সেই বিষাক্ত গ্যাস থেকেও কি কোনো রকম কোনো ক্ষতির আশঙ্কা আছে? প্রথমত বলি, এটার সবথেকে বেস্ট উপায় হচ্ছে একদম জড়ো করে মাটি খাল করে পুঁতে দেওয়াটা সবথেকে বেস্ট উপায়। আর যদি পোড়ানো হয়, সেক্ষেত্রেও খুব একটা অসুবিধা নেই, কিন্তু ওই যে ফুল যেগুলো রেণু উড়ে বেরোবে, সেগুলো থেকে আবার কারো রোগ হতে পারে, এটা 1 নাম্বার। আর যে ব্যক্তি এই কাজগুলো করবে, তাকে সাবধান হতে হবে। নেক্সট হচ্ছে যে গ্যাস পোড়ানোর পরে যে গ্যাসটা বের হবে, সেটাতে কোনো ক্ষতি নেই, কারণ ওটা যখন পোড়ানো হয়ে যাবে, তখন সেটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা নর্মাল যেগুলো পরিবেশ দূষণের জন্য যে গ্যাস, সেই গ্যাসগুলো তৈরি হবে। সেটাতে এমনি নর্মালি যে পরিবেশ দূষণের জন্য যে গ্যাস, সেই যা ক্ষতি, সেই সেম ক্ষতিই হবে, এটা এক্সট্রা কোনো ক্ষতি হবে না। পার্থেনিয়াম বললেন বছরে 3 থেকে 4 বার হতে পারে লাইফ সাইকেল। একটা গাছ কখন জন্মাচ্ছে এবং তারপরে ঠিক কতদিনের মাথায় ফুল আসছে, সেই ফুল রেণু আকারে কতদিনে ছড়িয়ে পড়ছে, যদি সময়কালটা একটু বলেন। মোটামুটি লাইফ সাইকেল 4 মাস, অর্থাৎ 2 মাস পর থেকে এর ফুল আসা শুরু করবে। এবং 2 মাস পর থেকে ফুল আসা মানেই তারপর থেকে রেণু তৈরি হবে, তখন থেকেই মোটামুটি টোটাল যা লাইফ সাইকেল 3 মাস যদি হয়, 3 মাসের মধ্যে 15 দিন ফুল অবস্থায় থাকে, 15 দিন ভেজিটেবল অবস্থায় বা গাছ অবস্থায় থাকবে। এখন এই ফুল আসার আগে যে একে কন্ট্রোল করাটা উচিত।
একটু আগে আপনি বললেন যে গরু ছাগল যদি খেয়ে ফেলে তাহলে সেই মুহূর্তে তাদের দুধ মানুষের না খাওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো এখন যদি কোনো গর্ভবতী অবস্থায় কোনো গরু বা ছাগল এই গাছের কবলে পড়ে তাহলে তার গর্ভস্থ ওই বাচ্চার কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? অবশ্যই ক্ষতি হবে, কারণ যেটা বলছিলাম যে পার্থেনিয়ামের মধ্যে একটা বিষ আছে, যে বিষটাকে বলা হয় পার্থেনিন। এই পার্থেনিনের মধ্যে আছে সেসকুইটেনপেন্স ল্যাকটোনেস নামক একটা রাসায়নিক পদার্থ বা টক্সিন। আরও একবার বলছি, সেসকুইটারপেন্স ল্যাকটোনেস। এই রাসায়নিকটার মধ্যে আবার অনেক রকম অ্যাসিড আছে, ক্যাফেইক অ্যাসিড, ভ্যানিলিক অ্যাসিড, অ্যানসিক অ্যাসিড, পি অ্যানিসিক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড, গ্যাস প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এতগুলো অ্যাসিড। এবং এগুলো যেহেতু কেমিক্যাল, এগুলো ওই শরীর দুধ গরুর মানে যে পশু খাবে তার মধ্যে থাকবে, এবং তার মধ্যে যখন গর্ভবতী যে বাচ্চা থাকবে তার ক্ষেত্রেও এই ক্ষতিটা অবশ্যই হবে। সুতরাং এই ক্ষেত্রে গরুর ক্ষেত্রে তো আর তোটা গরু বা যারা একদম শরীরের মধ্যে প্রবেশ করলে সেই ক্ষেত্রে আর কন্ট্রোল করা সম্ভব নয়, সে গরুই হোক বা মানুষের ক্ষেত্রেও যদি কোনোভাবে ভিতরে প্রবেশ করে যায়। এই যে গরু ছাগলের কথা বলছেন বা মানুষের কথাই বলছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণ মানুষ ভোগেন অ্যালার্জিতে। তো কোন কোন ক্ষেত্রে অ্যালার্জি, হাঁপানি এগুলো পার্থেনিয়াম থেকে হচ্ছে আর নর্মালি হচ্ছে, বোঝা যায় কি? কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই বোঝা যাবে। সেটা যারা ডাক্তার, স্কিন স্পেশালিস্ট, তারা ব্যাপারটা বুঝতে পারবেন। আমাদের পক্ষে নর্মাল মানুষের ক্ষেত্রে ওটা সাধারণত বোঝা একটু কষ্টকর। যদি দেখছি যে আমার বাড়ির ঠিক পাশেই পার্থেনিয়ামের ঘন জঙ্গল হয়েছে, প্রথমে আমার নজরে পড়েনি বা ধরা যেতে পারে যে সেখানে কেউ থাকে না পুরো বাড়ি, পরবর্তীতে ফুলের রেণু যখন ছড়িয়ে পড়ছে ব্যাপক আকারে সেই সময় নজরে পড়লো, সঙ্গে সঙ্গে কি ব্যবস্থা গ্রহণ করব? সঙ্গে সঙ্গে একটাই উপায়, সেটা হচ্ছে গ্লাইফোসেট। মানে কন্ট্রোল করার জন্য গ্লাইফোসেট বা রাউন্ডআপ এটাই হচ্ছে সবথেকে বেস্ট। এছাড়া 2,4-D মেট্রিবিউজিন ব্যবহার করা যেতে পারে। এছাড়া হচ্ছে যে ওই আপনার লবণ জল স্প্রে করে পুরো গাছটা যখন শুকিয়ে যাবে খড়খড়ে হয়ে, তখন সেই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে। এইগুলোই হচ্ছে উপায়। আর যে পোকার কথাটা বললাম, জাইগোগ্রামা বাইক্লোরাটা, সেটা নর্মাল মানুষের পক্ষে কিনে এনে সেইভাবে দমন করাটা অতটা একটু চাপ, সেটা সরকারি লেভেল থেকে কোনো প্রকল্পের মাধ্যমে করা যেতে পারে। অর্থাৎ সরকার যদি সচেতন হয়ে এই কাজটা করে তখনই সম্ভব। সরকার অবশ্যই সচেতন, এটার জন্য চেষ্টা চলছে, কিন্তু এই গাছটা নিজস্ব এত পাওয়ার, এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, যেখানে মানুষ যদি সচেতন না হয় সরকারের দ্বারা একা এই গাছটাকে কন্ট্রোল করা সম্ভব নয়, এবং এটা ভবিষ্যতেও আমাদের সবার পক্ষে একটা ভীষণ চিন্তার বিষয়। এই আলোচনা থেকে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে যদি পার্থেনিয়াম দমনকারী পোকা আমাদের হাতে না থাকে, যদি রাসায়নিকও আমরা সেভাবে জোগাড় করতে সক্ষম না হই, তাহলেও আপনি ঘরে নুন জল তৈরি করুন এবং সেই নুন জল একটু স্প্রে করুন, দেখুন সেই গাছ অবশ্যই মারা যাবে। কতটা পরিমাণ জলে কতটা পরিমাণ নুন মেশালে এই দমনটা আমরা করতে পারবো? মোটামুটি 1/10, অর্থাৎ 1 লিটার জলে 100 গ্রাম নুন মেশাতে হবে। 100 গ্রাম, আপনি যে কোনো নর্মাল গাছে যদি দেখেন নুন জল দিয়ে যদি স্প্রে করে দেন, গাছটা কিন্তু অটোমেটিক কয়েক সপ্তাহের মধ্যে একদম পুরো শুকিয়ে যাবে। তারপর সেই শুকনোটা এমন হবে যে যেখানে সে আগুন ধরালে খুব সহজে আগুনটা স্প্রেড করবে, অর্থাৎ আগুনটা ছড়িয়ে যাবে এবং গাছগুলো খুব সহজে ধ্বংস করা যাবে। বীরভূম, বর্ধমান, এই যে আমাদের পার্শ্ববর্তী জেলা বা মুর্শিদাবাদ, এই জেলাগুলি এই আগাছার দ্বারা কতটা ক্ষতিগ্রস্ত? এই আগাছার দ্বারা এই দিকটি ক্ষতিগ্রস্ত 2 বছর আগেও ছিল না, এই লাস্ট 2 বছরে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে, আপনি প্রায় যে জমি বা চাষের জমি বা পতির জমি যা ধরা হয় তার মধ্যে প্রায় 15% জমিতে এই পার্থেনিয়াম অলরেডি আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ 15% জমিতে। নমস্কার বন্ধু, কে আছেন? হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সময় খুব কম বন্ধু, একটু তাড়াতাড়ি। হ্যাঁ বলছি যে আমি এই যে এখন কথাটা বলবো আর কি, এটা হচ্ছে আপনাদের এই যে কথায় গানে যে প্রোগ্রামটা হয় না। আচ্ছা, আপনি দয়া করে বিষয়ে আসুন। শেষ প্রশ্ন, বীরভূম, বর্ধমান জেলায় এই পার্থেনিয়াম সংক্রান্ত কোনো গবেষণাগার আছে কি? হ্যাঁ আছে, সেটা হচ্ছে বোলপুর শ্রীনিকেতনে সর্বভারতীয় সমন্বিত আগাছা দমন গবেষণা কার্যক্রম অ্যাসিপেন বিভাগ পল্লী শিক্ষা ভবন, অর্থাৎ শ্রীনিকেতনে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তার মধ্যে এটা নিয়ে গবেষণার একটা গবেষণাগার আছে এবং সেখান থেকে কাজও হয় রীতিমতো সরকারিভাবে।
মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যে কোনো আগাছা এই সময় খুব দ্রুত বেড়ে ওঠে, পার্থেনিয়ামও কিন্তু তার বাইরে নয়। জনগণকে সচেতন করতে আপনি কি বার্তা দেবেন? জনগণকে সচেতন করতে এটাই বলবো, সেটা হচ্ছে পার্থেনিয়াম দেখলেই একদম ছোট অবস্থাতেই গোড়া সহ উপড়ে ফেলুন এবং মাটির মধ্যে পুঁতে ফেলুন, এটা হচ্ছে সবথেকে সহজ উপায়। আর যদি ফুল চলে আসে সেই ক্ষেত্রে আগে আপনি নিজে সাবধান হন, তারপর যত তাড়াতাড়ি সম্ভব গাছটাকে আপনি দমন করার চেষ্টা করুন। ফুল আসার আগে এই গাছ দমন করা আমাদের আলোচনা থেকে মনে হচ্ছে যেন তবুও একটু নিরাপদ। হ্যাঁ, অবশ্যই, কারণ যে ফুলের যে রেণু সেখান থেকেই মেনলি ক্ষতিটা যেটা হয়, সেখান থেকে ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়। আশা করি আমাদের আজকের আলোচনা বন্ধুদের কাজে লাগবে। প্রকৃতির একটি জ্বলন্ত সমস্যা এই পার্থেনিয়াম। মারাত্মক ক্ষতিকর এই আগাছাকে নির্মূল করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতাই হলো সব থেকে বড় অস্ত্র একে নিধন করতে গেলে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অবগত করলেন বিশেষজ্ঞ কাজল কুমার সাহা মহাশয়, সহকৃষি অধিকর্তা, বিশদ ভূমি সমীক্ষণ, বীরভূম। অনেক ধন্যবাদ কাজলবাবু আপনাকে, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম মৌমিতা।